নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বাংলাদেশের এই উপদেষ্টাদের কথা যত শুনি আমার হাসি ছাড়া আর কিছুই পায় না। এবার নাকি তারা নতুন এক নোটিশ জারি করেছে, কার কাছে? না, ইন্টারপোলের কাছে। এই ইন্টারপোলের কাছে তারা রেড নোটিশ জারি করেছে কার বিরুদ্ধে? শেখ হাসিনার বিরুদ্ধে, যিনি বর্তমানে ভারতের সহায়তায় ভারতবর্ষে অবস্থান করছেন। এবারে ইন্টারপোল কি সত্যি শেখ হাসিনাকে গ্রেফতার করতে পারে? এই প্রশ্নে বাংলাদেশ কার্যত উত্তাল। ইন্টারপোল ঠিক কতটা শেখ হাসিনাকে তার নিজের দেশে ফিরিয়ে দিতে পারেন? এই ধরনের অসংখ্য প্রশ্ন সামাজিক মিডিয়া এবং বাংলাদেশের একাধিক মিডিয়ায় রীতিমতো চর্চা হচ্ছে। দেখুন, আমি সম্পূর্ণভাবে আপনাদের এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই, কারণ আমি চাই আপনারা ইন্টারপোলের কার্যপ্রণালী এবং ইন্টারপোলের বর্তমান অবস্থান সম্পর্কে একটু জানুন। তাহলে সমস্ত উত্তর আপনারাই পেয়ে যেতে পারেন। আমি এর আগে বহু ভিডিওতে বলেছি, বাংলাদেশ সরকার যখন ব্যর্থতার সম্মুখীন হয় তখন এ ধরনের কিছু কথা সমাজ মাধ্যমে এবং মিডিয়ায় কিন্তু ভাসিয়ে দেয়। মানে ধরুন, বাংলাদেশকে যখন আপনি প্রশ্ন করবেন আর্থিক অবস্থা নিয়ে, তারা বলবেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এই বাংলাদেশ সরকারকে যখন আপনারা প্রশ্ন করবেন আইন প্রশাসনকে নিয়ে, তখন তারা বলবে রাষ্ট্রপতির পদত্যাগ চাই। অর্থাৎ যে ইস্যুগুলো বাংলাদেশ সরকারের প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল, সেই ইস্যুগুলোকে তারা ডাইভার্ট করে দিয়ে সম্পূর্ণ অন্য একটা ইস্যুকে মানুষের সামনে নিয়ে আসেন, যেন মানুষ সেগুলো নিয়ে চর্চা করেন এবং আসল ইস্যুগুলো থেকে ক্রমশ দূরে সরিয়ে দেয়। আর এই শেখ হাসিনাকে এই ইন্টারপোল এবং রেড নোটিশ জারি করার যে খবর বাংলাদেশের বহু মিডিয়ায় অত্যন্ত বুদ্ধিমত্তার সত্ত্বে ভাসিয়ে দেওয়া হয়েছে, তা এরকমই আর একটা ভুল পদক্ষেপ বলেই আমার মনে হয়। ইন্টারপোল কি? দেখুন, ইন্টারপোল হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যার প্রধান অফিস বর্তমানে ফ্রান্সে অবস্থিত। 7টি রিজিওনাল ব্যুরো এবং 195টি দেশে কিন্তু এই ইন্টারপোলের সদস্যরা আছে। অর্থাৎ এই ইন্টারপোলে যে সকল দেশ সদস্য হয়ে আছে, তারা যে কোনো ক্রিমিনালদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হতে পারেন। এখানে সমগ্র পুরো বিষয়টায় আরো একটা অদ্ভুত তথ্য উঠে এসছে, তা হলো রেড নোটিশ। যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে, তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। আমরা তারা যেখানেই থাকুক না কেন, আমরা তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। ইন্টারপোলের একাধিক নোটিশ আমরা আছে এটুকু আমরা জানি। যেমন ধরুন, ইয়েলো নোটিশ, ব্ল্যাক নোটিশ, এরকম একাধিক রং নিয়ে একাধিক নোটিশে ইন্টারপোলে কিন্তু উল্লেখ আছে। কিন্তু রেড নোটিশটি কি? রেড নোটিশ হলো প্রাথমিকভাবে কোনো দেশের ক্রিমিনাল সংক্রান্ত যদি তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই রেড নোটিশ ইস্যু করা হয়। এই রেড নোটিশ মারফত কাউকে গ্রেফতার করা যায় না। রেড নোটিশ হলো ইনফরমেশন ব্রোকারের কাজ করে। অর্থাৎ কোনো এক অপরাধী যদি একটি দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে আত্মগোপন করে থাকেন, তাহলে তার সম্পর্কে সেই রেড নোটিশ জারি করে সেই দেশটির থেকে কিছু তথ্য আমদানি করতে পারে ইন্টারপোল। এবং ইন্টারপোলের কাজ হলো সেই তথ্য সংশ্লিষ্ট সদস্য মানে যে দেশ আছে তাদেরকে সরবরাহ করা। অর্থাৎ শেখ হাসিনা এখন ভারতে আছেন, তার সম্পর্কে সব মানে বিভিন্ন তথ্য কিন্তু চাইতে পারে বাংলাদেশ সরকার। কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট ইন্টারপোল জারি করবে, এই রকম কিন্তু ভাবনা ভুলেও আনবেন না। কারণ ইন্টারপোলের যে সংবিধান আছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তারা অ্যাজ এ ইনফরমেশন ব্রোকার রেড নোটিশ জারি করে কিন্তু করতে পারে। অর্থাৎ এখানে ইন্টারপোলের সাহায্য কাকে চাইতে হবে? ভারত সরকারের কাছে সাহায্য চাইতে হবে। কারণ ভারত যদি শেখ হাসিনা সম্পর্কে তথ্য না দেয়, তাহলে বাংলাদেশ অব্দি সেই তথ্য যাবেও না। ভারতের কোন সংস্থা ইন্টারপোলের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করতে পারে? ভারতের সিবিআই কাজ করতে পারে, বিভিন্ন রাজ্যের পুলিশ ইন্টারপোলের মাধ্যমে কাজ করতে পারে। অর্থাৎ ইন্টারপোল কিন্তু পার্টিকুলারলি কোনো এক নির্দিষ্ট দেশের মানে দেশের ভিতরে ঢুকে সেই অপরাধীকে গ্রেফতার করে অন্য দেশে ফিরিয়ে দেবে, এই নজির কিন্তু ইন্টারপোলের নেই। মানে ইন্টারপোলে যদি ভারতে অপারেশন চালাতে হয়, তাহলে ভারতবর্ষের বিভিন্ন তদন্তকারী সংস্থার সাহায্য নিয়ে কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু চালনা করতে হবে। এছাড়াও এক্সেপশনাল কিছু কেস কিন্তু দেখা যায়। ধরুন, হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড লেবার সংক্রান্ত একাধিক বিষয়, কিংবা আরো বিভিন্ন যে সকল মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আছে যা গোটা বিশ্বের প্রধান কনসার্ন,
সেগুলো কিন্তু ইন্টারপোল সহজে এই পুরো বিষয়গুলোতে ঢুকতে পারে। অর্থাৎ শেখ হাসিনার কেস যদি দেখেন, সেটি কমপ্লিটলি একটা পলিটিক্যাল ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, এবং শুনলে অবাক হবেন এই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বিভিন্ন কেসে ইন্টারপোলে এখন অবধি প্রায় ৭৪,০০০ কিন্তু ডকুমেন্টস বা এইরকম রেড নোটিশ জারি করার আবেদন জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। অর্থাৎ ৭৪,০০০ রেড নোটিশ জারি অলরেডি ইন্টারপোলে বিভিন্ন দেশ করে দিয়েছেন বিভিন্ন পলাতক রাজনীতিবিদদের জন্য। অর্থাৎ ধরুন আমি সে দেশের মসনদে আছি, আমার যে কাজটা ঠিক মনে হচ্ছে, আমার বিপক্ষে বা বিরোধী কোনো দল এসে সেই কাজটা ঠিক নাও মনে হতে পারে। সংবিধান অনুযায়ী এটাই স্বাভাবিক, অর্থাৎ বিরোধিতার জায়গা থেকে সরকারের বিরোধিতা করাটাই হলো গণতন্ত্র। কিন্তু তার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়ে তাকে আন্তর্জাতিক আসামি করে দিতে হবে, সেরকম কথা কিন্তু ইন্টারপোলও বিশ্বাস করে না। তাই তারা এই রেড নোটিশ জারি করা নিয়ে অত্যন্ত সতর্ক কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান সময়ে কিন্তু নিচ্ছে। The red notice is not an international arrest warrant. That is also very often misunderstood. How would you describe it? It seems like it's a digital wanted poster. Yes. It's an alert that we are disseminating that somebody is wanted by a member country. পাশাপাশি এই রেড নোটিশ জারি করার মাধ্যমে ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট কিন্তু কোনোভাবেই জারি করা সম্ভব নয়। অর্থাৎ বাংলাদেশের যে সকল মিডিয়া বা সামাজিক মাধ্যমে রীতিমতো হুল্লোড় সৃষ্টি করা হয়েছে যে এবার হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেড নোটিশ জারি করে দেশে ফিরিয়ে আনা যাবে শেখ হাসিনাকে, তা কোনোভাবেই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি ভারত না চায় তাহলে সম্ভবই নয়। কারণ এটা সংবিধানই বলছে ইন্টারপোল কোনো দেশে অকারণে ঢুকে গিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তুলে নিয়ে আসবে যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনো মামলা নেই, সেটা কিন্তু কার্যত অসম্ভব। আপনারা সকলেই লাদেনের কথা জানেন। লাদেন কিন্তু কার্যত আমেরিকাকে বিভিন্ন দিক থেকে অপদস্থ বা পর্যদস্ত করেছিল। কার্যত আমেরিকার একাধিক বিস্ফোরণের সঙ্গে কিন্তু লাদেনের নাম সরাসরি যুক্ত হয়ে যায়। কিন্তু লাদেনকেও কিন্তু শেষ করেন আমেরিকা সরকার, অর্থাৎ আমেরিকা সরকারের পুলিশ। কোনোভাবেই কিন্তু ইন্টারপোলের কোনো পুলিশ লাদেনকে খুঁজে আমেরিকার হাতে তুলে দেয়নি। আর শেখ হাসিনার কেসটা তো নিতান্তই এক রাজনৈতিক মামলা। রাজনীতির বশে এসে বা রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা রুজু হতেই পারে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা বা সেটা আদালত অব্দি পৌঁছাতেই পারে। কিন্তু ইন্টারপোলের দ্বারস্থ হয়ে বাংলাদেশ সরকার কার্যত মানুষকে যে দিনের পর দিন ভুল বোঝাচ্ছেন, তা তো আরো একটা পদক্ষেপ বা আর এক স্টেপ এগিয়ে গেলেন বলেই আমার মনে হয়। এবার আসি, ভারত কি সত্যি শেখ হাসিনাকে তুলে দিতে পারেন? দেখুন, ইন্টারপোলের যে গঠনতন্ত্র তাতে ১৯৫টা দেশের কিন্তু সদস্য এই বর্তমানে ইন্টারপোলে আছে, যার মধ্যে ভারতের সদস্যও কিন্তু আছে। ঠিক ২ বছর আগে এশিয়ান যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে ভারতের সদস্য ঢোকানোর জন্য সব থেকে বেশি বিরোধিতা করেছিল চায়না, যে চায়নার সঙ্গে এখন ভারতের অন্যতম ভালো সম্পর্ক। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, ভারত কিন্তু সে সময় অত্যন্ত ডিপ্লোম্যাটিক হইতে ইন্টারপোলে নিজেদের প্রাক্তন সিবিআই স্পেশাল ডিরেক্টর প্রবীণ সিনহাকে ঢুকিয়ে দিতে পেরেছিল। অর্থাৎ ইন্টারপোলের বর্তমানে এশিয়ার যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে, সেই এশিয়া রিজনের অন্যতম সদস্য হলো সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর হলো এই প্রবীণ সিনহা। অর্থাৎ ইন্টারপোলে ভারতের সদস্য নেই, আপনারা একবারও ভাববেন না। আর প্রবীণ সিনহার বিরুদ্ধে এখনো অবধি কিন্তু কোনো অভিযোগ বিশ্বের কোনো দেশ করে উঠতে পারেনি। ঠিক যেখানে প্রবীণ সিনহার সঙ্গে রিক্রুটমেন্ট পেয়েছিলেন ইউএস সিকিউরিটি ফোর্সেস হেড আহমেদ নাসির, যেই আহমেদ নাসিরের অ্যাপয়েন্টমেন্টের বিরোধিতা করেছিল তুর্কি এবং ফ্রান্স। অর্থাৎ তুর্কি এবং ফ্রান্স সরাসরি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেও ইন্টারপোলের যে অর্গানাইজেশন তারা কিন্তু কোনো কর্ণপাতই করেনি। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিতে চাই। মেহুল চস্কি, যিনি কিনা ভারতের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্ত, এই মেহুল চস্কির বিরুদ্ধে কিন্তু ভারত সরকার ইন্টারপোলে গেছিল, কিন্তু ভারত সরকার এই দাবিকে কার্যত খারিজ করে দেয় কিন্তু ইন্টারপোল। অর্থাৎ কোনো একটা দেশ কারোর বিরুদ্ধে অভিযোগ এলেই সেই অভিযোগ যখন আন্তর্জাতিক মানের না হচ্ছে, আন্তর্জাতিক মহলে চর্চার বিষয় না হচ্ছে, এবং ওই অভিযোগের কেন্দ্রবিন্দুতে যদি বিশ্বের অন্য আরো কোনো দেশ জড়িত না থাকে, তাহলে কিন্তু ইন্টারপোল হস্তক্ষেপই করে না। মেহুল চস্কি এপিসোড ছিল ভারতের ইন্টারনাল পলিটিক্স। যেমন এরপরে ভারতবর্ষ দেখবেন বিজয় মালিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের স্বার্থে কিন্তু কোনো যাওয়ার কোনো প্রশ্নই আনেনি, কারণ তারা বুঝেছিলেন দোজ আর দ্য ইন্টারনাল পলিটিক্স অফ ইন্ডিয়া গভর্নমেন্ট। অর্থাৎ যে বিষয়গুলো আন্তর্দেশীয়, মানে যে বিষয়গুলো নিজেদের দেশের মধ্যে দিয়ে সলিউশন করা সম্ভব, ইন্টারপোল কিন্তু সেই বিষয়গুলোতে ঢোকেই না। ঠিক সেখানে বাংলাদেশের আইন উপদেষ্টা কিভাবে ইন্টারপোলে শেখ হাসিনা ইস্যুটা নিয়ে পৌঁছালেন, আমি তো সত্যিই সেটা বুঝতে পারছি না। নয় তারা ইন্টারপোলের কার্যপ্রণালী সম্পর্কে জানে না,
নয় তারা ইন্টারপোল কিভাবে কাজ করে সেটাও আমরা সত্যি বুঝতে পারছি না। সব মিলিয়ে বলা চলে ইন্টারপোলে বাংলাদেশ তো যেতেই পারে, আমিও বাংলাদেশে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যেতে পারি, আমার বিরুদ্ধেও আপনি যেতে পারেন। যদি পিছন থেকে ভারত ছুরি না মারে তাহলে শেখ হাসিনার বাংলাদেশে যাওয়া কার্যত অসম্ভব, এবং ভারতবর্ষের সাথে হাসিনার যা সম্পর্ক তাতে হাসিনা বাংলাদেশে চলে যাবেন বা আন্তর্জাতিক মহলে ভারতবর্ষ সকলের সামনে ছোট হয়ে যাবে, এই ভাবনা কল্পনাতেও আনবেন না। ফলে সব মিলিয়ে যারা এই ভুল বোঝাচ্ছেন তাদেরকে পাল্টা প্রশ্ন করুন, ইন্টারপোলে তো যাবেন, কিন্তু ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা কিভাবে দেশে ফিরবেন, তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা এবং মূল্যবৃদ্ধি রোধে আপনারা ঠিক 3 মাসে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। পাশাপাশি বাংলাদেশের যে গভর্নর, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের যে বর্তমান মূল্যবৃদ্ধি তা ঠিক করতে নাকি 8 মাস সময় লাগবে। দেখুন 8 মাসটা 8 বছর হতে পারে, কিন্তু কোন পথে মূল্যবৃদ্ধিকে আপনার আয়ত্তে আনবেন সেই দিক নির্দেশ তো আপনাদের করতে হবে। রাজনীতি তো একটা নদীর মতো, একটা সময়ে যেমন প্রবাহমান গতিতে চলে, সেই নদীর মতোই তো রাজনীতি চলে যাচ্ছে। কিন্তু রাজনীতিবিদদের তো সময়ের আগে চলতে হয়, অর্থাৎ আপনার রাজনীতিতে আসার আইডিয়াটা কোথায়, আপনার দেশকে নিয়ে অ্যাকচুয়ালি কি ভাবছেন, সেই বিষয়গুলো তো মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আপনাদেরকে তো মানুষকে বোঝাতে হবে ঠিক কোন পদ্ধতিতে আপনারা সংস্কার করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই রেড নোটিশ জারি করা বা ইন্টারপোলে চলে যাওয়া তো দেশ সংস্কার করা নয়। আপনাদের আইডিয়া অফ লিভিংটা কি, তা কি আপনারা বাংলাদেশের মানুষকে বা আন্তর্জাতিক স্তরে আপনারা বোঝাতে পারছেন? এক কথায় উত্তর দিতে হয় না। অর্থাৎ আপনারা দিনের পর দিন ব্যর্থতাটাকে গায়ে মেখে বাংলাদেশকে ক্রমাগত পিছিয়ে নিয়ে যাচ্ছেন, সে দেশীয় স্তরে হোক কিংবা আন্তর্জাতিক স্তরে। পাশাপাশি এই যে গভর্নর বারংবার বলছেন মূল্যবৃদ্ধির এই অবস্থান 8 মাসের মধ্যে ঠিক হবে, এই সঠিক দিক নির্দেশ অন্তত মোহাম্মদ ইউনূস সাংবাদিক সম্মেলন করে দেবে, এই প্রত্যাশা অন্তত আমি করেছিলাম। পাশাপাশি ইন্টারপোলের কিছু তথ্য নিয়ে আমি রিসার্চ করছিলাম, সেখানে দেখা যাচ্ছে ইন্টারপোলের সব থেকে বড় মাথা ব্যথার কারণ এখন কি জানেন? কারণ ইন্টারপোলে নাকি রাজনৈতিক চক্রান্ত করে সব থেকে বেশি কেস রুজু করা হয়েছে শেষ 1 বছর। অর্থাৎ ইন্টারপোল এখন জানেন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ চরিতার্থ বা এই মনোভাবকে এস্টাবলিশ করার জন্য অনেক বেশি এই ধরনের মিথ্যে অভিযোগ নিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে একাধিক সরকার। অর্থাৎ ইন্টারপোলের যে মূল মোটোটা ছিল যে ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড করা, এই ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড করতে গিয়ে তারা অনেক বেশি পলিটিক্যাল কেস কামারিতে জড়িয়ে পড়ছেন। তার জন্য ইন্টারপোল কিন্তু বর্তমান সময় নিজের স্ট্র্যাটেজিও একটু চেঞ্জ করেছেন। তারা হিউম্যান ট্রাফিকিং আটকাতে চাইছেন, তারা ড্রাগের বিজনেস আটকাতে চাইছেন, তারা ছোট ছোট ছেলে মেয়েদের যেভাবে পাচার করা হচ্ছে সেটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। কিন্তু সেই তুলনায় ইন্টারপোলে যত পরিমাণ রাজনৈতিক কেস দাখিল করা হচ্ছে তা নিয়ে কিন্তু তারা অনেক বেশি উদ্বিগ্ন। ফলে শেখ হাসিনা ইস্যুতে ইন্টারপোল যে আলটিমেটলি আমেরিকা এবং ভারতবর্ষকে চটিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে উদ্ধার করে বাংলাদেশে তুলে দেবেন, এই ভাবনা কাদের এলো আমি সত্যিই বুঝতে পারছি না। তারা সত্যি এই বিষয়গুলো নিয়ে জানেন কিনা, পড়াশোনা করেছেন নাকি, আদৌ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কিছু বোঝেন নাকি। পাশাপাশি 10ই নভেম্বর নাকি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিং হয়েছে সেনাপ্রধানের। সেই সেনাপ্রধানের মিটিং এর পর সারা বাংলাদেশ জুড়ে নাকি 191 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা এবার রাস্তাঘাটের আইন শৃঙ্খলার পাহারা দেবেন, দায়িত্ব নেবেন এবং কোনো রকম অরাজকতা বাংলাদেশের মাটিতে তারা আর হতে দেবেন না। এবার প্রশ্ন হলো 3 মাস কি এরা ঘুমাচ্ছিলেন? শেষ 3 মাসে সেনাবাহিনী সেনাপ্রধান বারংবার হুঁশিয়ারি বা হুঙ্কার দেওয়া সত্ত্বেও বাংলাদেশের আইন প্রশাসনের উন্নতি চোখে পড়া গেল না কেন? এমনকি বস্ত্র শিল্পের শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালানো হলো, পাহাড়ের যে চাকমা সম্প্রদায় আছেন তাদের বিরুদ্ধে সেনাবাহিনী কার্যত অত্যাচার করলেন, সনাতনী সংখ্যালঘুদের উপর যৌথ বাহিনী কার্যত নিপীড়ন চালালেন, গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মান সম্মানকে ধূলিসাৎ করে দিলেন। কিন্তু সেই সেনা প্রধানের সাথে ফের প্রধান উপদেষ্টা মিটিং এর পর কেন বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব এখনো ঠিকঠাক ভাবে সাধারণ মানুষের ভরসা জোগাতে পারলো না, সেই প্রশ্ন তো উঠবেই। শেখ হাসিনা কিন্তু দুদিন আগে বলে দিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা চূড়ান্তভাবে ব্যর্থ এবং মোহাম্মদ ইউনূস সরকার শেষ 3 মাসে এমন কিছু সত্যি করতে পারেননি যার জন্য বাংলাদেশের মানুষ আইন প্রশাসনের উপর ভরসা করতে পারেন আরো একবার। পাশাপাশি
আওয়ামী লীগের একটা কর্মসূচিকে কেন্দ্র করে যে বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হলো তা কিন্তু নিঃসন্দেহে গণতন্ত্রের এক অশনি সংকেত বটে। গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো আন্দোলন করা, প্রশ্ন তোলা, বিরোধী কণ্ঠকে জোরদার করা। কিন্তু এই সকল পাড়ার এই পল্টু বা পাল্টু মস্তানরা যেভাবে বাংলাদেশকে নিয়ে এগোতে চাইছেন, যেভাবে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ হয়েছেন, তাতে গণতন্ত্র বাংলাদেশে যে বর্তমানে নেই তা কিন্তু বোঝাই যাচ্ছে। সেনাপ্রধানের কাছে আমার ব্যক্তিগত এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কারণ সেনাপ্রধান যেভাবে বাংলাদেশকে রিফর্ম করার একটা চেষ্টা করেছিলেন বা রিফর্ম করার একটা কথা বলেছিলেন, তা যে আজকের দিনে দাঁড়িয়ে কতটা ষড়যন্ত্র ছিল তা আমি প্রতি মুহূর্তে বুঝতে পারি। কারণ সেনাপ্রধান চাইলেই কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা কিন্তু ঠিকঠাক ভাবে জায়গায় যেতে পারতো, কিন্তু উপদেষ্টা সমন্বয়ক পল্টু মস্তানরা যেভাবে সেনাপ্রধানের সঙ্গে এই পুরো বিষয়টা একত্রে মিলে বাংলাদেশকে দিনের পর দিন অশান্ত করছেন, তাতে কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলা যায় না। আর এই গভর্নর যদি যেটা বলেছেন মূল্যবৃদ্ধি চরমে গেছে, পাকিস্তানের থেকে অবস্থা খারাপ, এটা যদি আগামী 8 মাস নয়, আগামী যদি 3 মাস চলতে থাকে, তাহলে বাংলাদেশে ঘুরে দাঁড়ানো কিন্তু কার্যত অসম্ভব হয়ে যাবে। বিশ্বাস করুন, সাধারণ মানুষ হয়ে আপনারা সাধারণ মানুষের ইস্যুগুলো নিয়ে প্রশ্ন করুন। আপনারা বলুন বাংলাদেশের জিনিসপত্রের দাম এত কেন বেড়েছে, কেন 3 মাস পরেও রাস্তায় সেনাবাহিনী নামাতে হচ্ছে, কেন এখনো আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, কেন তাদের নেতা মন্ত্রী কর্মীদের এইভাবে গ্রেফতার করা হচ্ছে, কেনই বা শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হলো ইন্টারপোলে। এই করে তো বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা যাবেই না, উল্টে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের যে মান সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে তা হয়তো সত্যিই এরা বুঝতে পারছেন না। আমার ভাবলে অবাক লাগে, এই বাংলাদেশকে নিয়ে এক এক সময় কত মানুষ কত কিছু লিখেছেন, কত স্বপ্ন দেখেছেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের এই মৌলবাদী আগ্রাসন দেখে আমার মনে হয় যারা বিক্ষোভ বা আন্দোলন করেছিলেন তারাও লজ্জায় মুখ ঢাকছেন। যাই হোক, শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না তা প্রধান আলোচ্য বিষয় থেকে আসল ইস্যুগুলো নিয়ে আপনারা কথা বলুন, তাহলে হয়তো আপনারা সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেতে পারেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।